বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ফাইজ ভাই, কেমন আছেন? আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা আসছি। রিসেন্ট টপিক, যেটা আমাদের বাংলাদেশে খুব ট্রেন্ডিং এ চলতেছে, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তার একটা বহিঃপ্রকাশের জন্য এই সেশনটা করা, যাতে আমরা একটু নতুন ভাবে ভাবতে পারি এবং নতুন ভাবে শিখতে পারি, রাজনীতিকে নতুন ভাবে দেখতে পারি। তো দেরি না করে আপনাকে সর্বপ্রথম প্রশ্নটির দিকে যদি চলে যাই, রিসেন্টলি ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়ী হওয়া আপনি কিভাবে দেখতেছেন? ওয়ালাইকুম আসসালাম জোনাক ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, জি। আহ, 9 সেপ্টেম্বর 2025 বাংলাদেশের ইতিহাসে একটি খুবই অকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড, যেটাকে আমরা বলি, অন এবং ওই আনএক্সপেক্টেড ঘটনাটা ঘটার পিছনে অনেক কারণই থাকতে পারে। কিন্তু সর্বপ্রথম আমি যেটা বলতে চাই, যে আমি সর্বপ্রথম কনগ্রাচুলেশনস জানাইতে চাই আমাদের প্রার্থীদেরকে, যারা জয়লাভ করেছেন ছাত্র শিবির প্যানেল থেকে, এবং তারা বিপুল ভোটে জয়লাভ করেছেন। এবং যেভাবে শিক্ষার্থীদের সাথে আমার কথাবার্তা হয়েছে, আমার বন্ধু বান্ধবের সাথে যেখানে তারা আছে, তাদের সবাই মোটামুটি স্বতঃস্ফূর্ত ভাবেই নির্বাচনটা হয়েছে বলে তারা দাবি করছে। এবং অনেক জায়গা থেকে কিছু কিছু কমপ্লেন আছে, যেটা থাকবে, কিন্তু তার উপর বাংলাদেশ হিসাবে মোটামুটি ভালো একটা নির্বাচন গিয়েছে এবং পপুলার প্রার্থী নির্বাচনটা জয়লাভ করেছে। এই জন্য আমি তাদেরকে কনগ্রাচুলেশন জানাবো, অভিনন্দন জানাবো, এবং আশা করব যে তারা এটাকে ধরে রাখতে পারবে। আমি কিভাবে দেখি, অনেকে অনেক কথা বলতেছে, আমার হিসাবে খুব ইজি। দেখেন, ছাত্র শিবিরের কোনোদিন আমি নিজে সংগঠনকে তো ভিতর থেকে দেখি নাই, কিন্তু যতটুকু মানুষ থেকে শুনেছি এবং যারা ওই সংগঠনের পার্ট, তাদের বিভিন্ন সময় এক্স যারা ছাত্র শিবির ছিলেন, তাদের অনেকের সাথে কথা বলে এবং বিভিন্ন স্টাডি টাডি করে যতটুকু জানতে পেরেছি, তারা অনেক ডিসিপ্লিন এবং অর্গানাইজড একটা অর্গানাইজেশন, একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, আদর্শে বিশ্বাসী, ভদ্র, বিনয়ী, ট্যালেন্টেড লোক, ছেলে এবং মেয়েদেরকে নিয়ে তৈরি। সো অবভিয়াসলি, যদি বাংলাদেশে ট্যালেন্টকে এবং মেরিটকে ভ্যালু দেওয়া হয়, তাহলে সবসময় ছাত্র শিবির বাকি সব পলিটিক্যাল ছাত্র সংগঠন থেকে বা ছাত্রছাত্রী সংগঠন, যেটা বলে স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে এগিয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। তারা, অনেকে মনে করে যে তারা জামাতে ইসলামীর লেজুর ভিত্তিক সংগঠন। এটা সত্য না, তারা জামাতে ইসলামীর লেজুর ভিত্তিক সংগঠন না। তারা অনেক মাত্রাতেই জামাতে ইসলামের আদর্শের সাথে একত্রিত, কিন্তু আবার জামাতে ইসলামের বিরুদ্ধে যাওয়া লাগলেও তারা যেতে পারে যদি প্রয়োজন হয়। হ্যাভিং সেড দ্যাট, আমি স্টিল স্কেপটিক। আমি আমাদের ফেসবুক প্ল্যাটফর্মেও লিখেছি দ্য ক্রিটিকের, যেখানে আমি বলেছি এই কথাটা, যে আমি এখন পর্যন্ত ফুললি কনফিডেন্ট না যে তারা যে আসছে এই কারণে সবকিছু বদলায় যাবে। আমি আশা করব যে তারা ভালো কাজ করবে এবং বাংলাদেশের ইতিহাসে একটা নজির রেখে যেতে পারবে, যে রাজনীতিও যে একটা নোবেল প্রফেশন হইতে পারে, এবং এবং সুন্দর একটা ভাবে তারা পরিচালনা করবে। তাদের মধ্যে ক্যাপাবিলিটি অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি। এবং বাট এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা দরকার, যে তারা যাতে অতিমাত্রায় ভালো না হয়ে যায়। তাদের মধ্যে একটা জিনিস আছে, আমি দেখি শিবির ভাই বোনদের মধ্যে, যে তারা সবাইকে একসেপ্ট করতে চায় এবং তারা খুব ডিফেন্সিভ হয়ে যায়। 71 প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, 72 সংবিধানের প্রশ্নে তারা খুব ডিফেন্সিভ হয়ে যায়, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে অনেক বেশি। কোনো প্রয়োজন নেই। সহজ সত্য কথা, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুক্তিযোদ্ধার চেতনাকে বিক্রি করে খাওয়াকে একদম অস্বীকার জানাইছে। এবং আমরা সবাই এটাকে বিক্রি করে খাওয়াকে একদম পুরাপুরি এটার বিরুদ্ধে। আমরা মুক্তিযুদ্ধর যে ইনেট ভ্যালিউটা, ওই ইনেট ভ্যালুটা 24-এর গণ অভ্যুত্থানেও ছিল। সামনে যদি কোনো স্বৈরশাসক আসে এবং জুলুমকারী আসে, একইভাবেই ছাত্র জনতা এটার বিরুদ্ধে লড়বে। বাংলাদেশে তো লড়তেই থাকবে, এটা আমি বিশ্বাস করি।
হ্যাঁ, ওটার রেজাল্টে ভালো কিছু আসবে নাকি খারাপ কিছু আসবে এটা নিয়ে আমার ভালো স্কেপটিসিজম আছে, কিন্তু সেটা ভিন্ন কথা। লড়াই এই কারণেই হয়ে থাকে, জুলুমের বিরুদ্ধে লড়াই হয়। 71 জুলুমের বিরুদ্ধে লড়াই হয়েছে, পাকিস্তান ভাঙ্গার লড়াই হয়নি, জুলুমের বিরুদ্ধে লড়াই হয়েছে। পাকিস্তান ভাঙছে গভর্নেন্স ফেইলিয়ারের কারণে। এটা নিয়ে আমরা যদি কোনোদিন আহ বিশ্লেষণ করি এবং লম্বা ডিসকাশন করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো ওইটা নিয়ে আপনাদের ডিফেন্সিভ হওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষ আপনাদের সাথে আছে, মানুষ আপনাদেরকে পছন্দ করে, সম্মান করে। আপনারা কনফিডেন্টলি কাজ করেন, মানুষকে একসাথে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে একসাথে নিয়ে কাজ করেন, নরম হবে। সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের সাথে নরম থাকবেন। কিন্তু যারা আপনার পলিটিক্যাল ওপোনেন্ট, যারা আপনার আদর্শের বিরোধী, তারা যদি আপনার সাথে নেগেটিভ আচরণ করে, তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে তাদের ভাষায় জবাব দিন, তাদের সাথে ভালো থাকবেন না। অতিরঞ্জিত হয়ে তাদের সবাইকে একসাথে নিয়ে চলার, ইনক্লুসিভ পলিটিক্স করার কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নাই, এত ডিফেন্সিভ হওয়া লাগবে না। আপনারা আপনাদের আদর্শে বিশ্বাস করে একটা নোবেল প্রফেশন হিসেবে ডিল করে আল্লাহর আমানত হিসেবে এই কাজটা করবেন ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি এবং এটার জন্যই দোয়া প্রার্থী। এবং আমি অন্য রাজনৈতিক সংগঠনদেরকেও বলবো যে ছাত্র শিবির অবশ্যই আপনাদের সাথে কাজ করবে। আমি ছাত্র শিবিরকে অনেক দিন ধরেই চিনি অনেককেই। আমি একটু বলতে পারি যে আপনাদের সাথে কাজ করে, আপনারা যে রাজনৈতিক সংগঠনই হোক না কেন, শুধু তাদেরকে ওন করেন, আদর্শে মানেন, বাংলাদেশের মানুষের ভাবমূর্তি চিন্তা করেন, বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশে অবভিয়াসলি সাধারণ মানুষ পারফরমেন্স চায়, প্রথম মানুষ পারফরমেন্স চায়। আমার মতো মানুষ ফিলোসফি নিয়ে কথা বলে, আমার মতো মানুষ আদর্শ নিয়ে কথা বলে। সাধারণ মানুষের কথা ওই ডিম দাম কত, পেঁয়াজের দাম কত, কি বলবো, তারা প্রাইস স্টেবিলিটি নিয়ে বেশি কনসার্ন। তারা কনসার্ন হইলো তাদের রাস্তা ঠিক আছে নাকি, তারা কনসার্ন হইলো বৃষ্টির মধ্যে তাদের চলতে অসুবিধা হয় নাকি, এইসব ঠিকঠাক করে। ছাত্র শিবির তারা এটা ঠিকঠাক করতে পারবে না। তারা ছাত্রদের বা শিক্ষার্থীদের যে ইস্যু গুলা আছে, তাদের নিজস্ব অর্গানাইজেশন ওগুলো ঠিক করবে। গবেষণা খাতে আশা করি ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করবেন যেভাবেই সম্ভব হয়। সরি। এবং এটাই আই থিঙ্ক, আমি সবার জন্য দোয়া প্রার্থী। সবাই যাতে একসাথে কাজ করে এবং স্ট্রং থাকে, স্ট্রং, কোনো কম্প্রোমাইজ করবেন না, শক্ত থাকে। আশা করি ভাইয়ারা অনেক উঁচু পর্যায়ে যেতে পারবে, ভাইয়া এবং আপুরা যারা ইলেক্টেড হয়েছে। এটাই আমার দেখার বিষয়। এবং যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন আরেকটা যে বড় রাজনৈতিক দল আছে, তাদের ছাত্র বা তাদের যে ছাত্রছাত্রী সংগঠন বা স্টুডেন্ট অর্গানাইজেশন কেন পাশ করতে পারেনি, এটার মূল কারণ হইল তারা যে ধরনের রাজনীতি এখন করতেছে, এটা মানুষের কাছে অপছন্দনীয়। এই ধরনের রাজনীতি আরেক সংগঠন করে গেছে প্রিভিয়াসলি। এখন যদি তারা এটা করে, তাহলে এভাবে হবে না। ওই দখলদারিত্ব রাজনীতি চলবে, মেরিটের সাথে রাজনীতি করেন। এবং পারফরমেন্স ওরিয়েন্টেড রাজনীতি করেন। তো যেভাবেই রাজনীতি করতে চান না কেন, পারফরমেন্স দেখান, মানুষকে করে দেখান। তার রাস্তাটা ঠিক করে দেখান, ফান্ডিং কালেক্ট করে দেখান। প্রাইস স্টেবিলিটি তো আপনারা করতে পারবেন না কন্ট্রোল, কিন্তু কয়েকটা জিনিস ঠিক আছে, তা কারো বাসস্থানের ব্যবস্থা করে দেখান, গাছ লাগায় দেখান, এই কাজ পারফরমেন্স তারা করে। ঠিক আছে। তারপরে যদি আপনারা দখল করে ভালো থাকতে পারেন, থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ তখনই দেখেন, রাজত্ব করতে হইলে, প্রসাদে থাকতে হইলে রাজত্ব করতে জানতে হয়। তারপরে যদি প্রসাদে থাকতে চান, তারা রাজত্ব করতে চান। ঠিক আছে। পরিবার কেন্দ্রিক দখলদারিত্ব, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করে আপনারা বড় দূর যেতে পারবেন না। আশা করি এই রেজাল্টের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। এবং শিবিরকেও আমি বলতে চাই, শক্ত হুম। থাকবে, শক্ত থাকবে, দয়া করে। এখন যে যদি ভাবি আমাদের এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রে, এই সামনে তো আরো কিছু ভার্সিটিতে নির্বাচন আসছে এবং হবে, এটার ইম্প্যাক্টটা মূলত বাংলাদেশে কি পড়বে সেটা জানতে চাচ্ছি। দেন আমি আমাদের মানে আহ, একটা অন্য ধরনের প্রপার কোশ্চেনে যাব যেটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি জানতে চাচ্ছেন যে আমাদের জাতীয় পর্যায়ে কি ধরনের ইম্প্যাক্ট করবে, নাকি অন্য না না, ইউনিভার্সিটির আমি ইলেকশন জানতে গুলাতে? চাচ্ছি যে এই ভার্সিটি যে ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে, যেমন জামাত শিবির, পরবর্তীতে অন্য ভার্সিটিতেও হবে এবং জামাত তারাও শিবির না, ছাত্র শিবির। সরি ছাত্র শিবির, সরি ছাত্র শিবির যে জয়ী হবে, তার ফলে যে ইম্প্যাক্টটা পড়বে এটা কি ইম্প্যাক্ট পড়বে, এবং সেটার ফলে আমাদের জন্য কি কল্যাণকর আসবে, এই জিনিসটা জানতে চাচ্ছি। আমাদের বলতে মানে আমাদের মতো ছাত্রছাত্রীদের, তাই তো? জি 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 জি।
এটা যেহেতু ভার্সিটির নির্বাচন, তো ভার্সিটিতে তো ইম্প্যাক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, জি জি, জাকসু এবং চাকসু, অনেক নির্বাচনই এখনো চলছে। সো অবশ্যই সামনে আছে এই নির্বাচনগুলো। এবং বাকি যারা ছাত্রছাত্রী আছে, এটার পিছনে এটাই বোঝা যাচ্ছে যে আমরা ছাত্রছাত্রীরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা অনেক বেশি সচেতন হয়েছি রাজনৈতিকভাবে আগে থেকে। এবং শিবিরকে ভোট দেওয়ার মানে হইলো আমরা পারফরমেন্স চাচ্ছি, সহজ সরল কথা। শিবির ইজ আ পারফরমেন্স ওরিয়েন্টেড প্ল্যান অর্গানাইজেশন, আমি বলে দিতে পারি। আদর্শ, পারফরমেন্স এবং ভদ্রতা এবং নম্রতা, ঠিক আছে। এবং সাদিক কায়েম ভাইয়া কিন্তু অনেক উঁচু পর্যায়ে নেতৃত্ব দিছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। যারা এটা অস্বীকার জানায় তাদের লজ্জা লাগা উচিত, ঠিক আছে। আমি খুবই দুঃখ পাইছি যখন আসিফ মোহাম্মদ ভুঁইয়া, সজীব ভুঁইয়া, আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা এবং সম্ভবত আরেক জায়গার উপদেষ্টা উনি আছেন, যখন উনি ওনার বইয়ে সাদিক কায়েমের ছবিটা কেটে দিচ্ছে। এটা খুবই দুঃখজনক ছিল ব্যাপারটা। আপনি আদর্শগত ভাবে সাদিক কায়েম ভাইয়ের সাথে নাই থাকতে পারেন, একমত, এটা কোনো অসুবিধার কিছু না, কিন্তু তাকে আপনি জুলাই গণ অভ্যুত্থানে তার ক্রেডিটটা সরাই দিচ্ছেন। আমি জানি না, মেবি সে নিজেই চায় না ক্রেডিট নিতে, এটা হতে পারে। আরেকটা জিনিস হলো, ছাত্র শিবির কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের অনেক ক্ষেত্রেই যে ভূমিকাগুলো তারা পালন করছে তারা কিন্তু ওপেনলি এসে বলতেছে না। কিছু কিছু ক্ষেত্রে বলেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলেন না। এটা অবশ্যই সম্মান করার বিষয়। এবং এই কারণেই আমি বলতে চাই যে আমাদের লাইফে কি ইম্প্যাক্ট করবে, এটাতে বোঝা যায় যে আমাদের লাইফে অলরেডি কি ইম্প্যাক্ট করেছে। সামনে কি ইম্প্যাক্ট করবে এটা পরিপূর্ণভাবে ডিপেন্ড করে ছাত্র শিবিরের পারফরমেন্সের উপর। আমি মনে করি ছাত্র শিবির আরো কয়েক জায়গায় প্যানেল বলতে প্রার্থী হিসাবে জয়ী লাভ করবে আরো কয়েকটা ইউনিভার্সিটিতে। এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা আশা করি হবে, তাহলে নির্বাচন করবে। কিছু ক্ষেত্রে তো অবভিয়াসলি আমাদের ওখানে দেনা পাওনা চলতেছে, আসন ভাগ হচ্ছে, তুমি এটা নাও আমি ওটা নিব। তাও স্টুডেন্টরা যদি ইউনাইটেড থাকতে পারে এবং যে যে নিজের ভার্সিটিতে, তাহলে সুষ্ঠু একটা অবস্থায় আমরা ফেরত আসতে পারবো। এবং হয়তোবা ছাত্র শিবির আরো জায়গায় পাবে। এবং ছাত্র শিবির যদি পারফরমেন্স করে দেখাইতে পারে, তাহলে এই যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখনকার ইউথদের মধ্যে একটা সার্টেন ভ্যালিউজ আসতেছে ইয়ার প্রতি, ঠিক আছে। তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বাট একটা ভ্যালিউজ এর সাথে তারা কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। এখন একটা রাইট উইং রাইজ দেখবেন আপনি, রাইট উইং বলতে ডানপন্থীদের রাইজ, এবং ডানপন্থী মানে কি সেন্ট্রাল রাইটের রাইজ বেসিক্যালি, ঠিক আছে। বাংলাদেশের ডানপন্থী মানে ইসলামপন্থী, সহজ সরল কথা। তো ওই রাইজটা আপনি দেখবেন, এবং ছাত্র শিবির যদি পারফরমেন্স করে, তাহলে ওই রাইজটা আরো বেশি, ঠিক আছে। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, ইসলাম একটা পলিটিক্যাল ফেনোমেন। ইসলামকে আপনি যদি পলিটিক্স হিসাবে, পলিটিক্যাল টুল হিসাবে ইউজ ইউজ করা মানে এটা না যে আপনি ইসলামের নামে ভোট নিবেন, না না না, সেটা বলিনি। ইসলামকে যদি আপনি আপনার কনস্টিটিউশনে এলাইন করতে পারেন, তাহলে আমি বলতে পারি বাংলাদেশের সকল মানুষের জন্য অনেক আপলিফটেড হবে, বাংলাদেশের মানুষজন আপলিফটেড হয়ে যাবে। এবং এটা আমি আবেগ থেকে বলতেছি, আমি পুরো রেশনাল দিয়ে এটা বুঝাইতে পারবো, কোনো একদিন অবশ্যই বলবো ইনশাল্লাহ। তো ছাত্র শিবিরের উপর এই দায়িত্বটা আল্লাহর তরফ থেকে চলে আসছে, যে তারা যদি পারফরমেন্স করে দেখাইতে পারে, তাহলে সামনে মানুষের এই বিশ্বাসটা আরো বাড়বে, যে জাতীয় পর্যায়েও আমরা একটা ইসলাম ভিত্তিক রাজনৈতিক সলিউশন আনতে চাই। বুঝতে পেরেছি ভাইয়া। এখন আমি যদি আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনে যাই, বাংলাদেশে আগামী রাজনীতিতে কি এই নির্বাচনের ফলাফল কোনোভাবে পড়বে? জাতীয় পর্যায়ে জি জি জি, জাতীয় পর্যায়ে আহ রাজনীতিতে। না, আমার মনে হয় না জাতীয় পর্যায়ে। আপনি যদি বলে থাকেন যে ছাত্র শিবিরের সাথে অ্যালাইন ইনস্টিটিউশন হইলো জামাতে ইসলামী, তো আমার মনে হয় না জামাতে ইসলামের মধ্যে ওই ক্যাপাসিটি আছে রাজনৈতিক ভাবে। এটা আমার তাদের অনেক বড় ক্রিটিসিজম, যে আমার মনে হয় তাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি মার্শাল্লাহ খুব ভালো, কিন্তু তাদের রাজনৈতিক ক্যাপাসিটি অনেক সন্দেহজনক। তারা নিজেই ক্লিয়ার হইতে পারে না তারা কি চায়। তারা ইনক্লুসিভ পলিটিক্স এর নামে অনেক কিছুই করে, যেগুলা মানে তাদের সেন্ট্রাল ভোটও তারা হারায় ফেলে, আর নতুন ভোটাররা তাদেরকে ভোট করবে। তারা একটা জিনিস আমি জানি না, এটা কি তাদের ডিসিশন মেকিং এর মধ্যে আসে না বা চিন্তার মধ্যে আসে না কেন, যে তারা কোনোদিন লিবারেলদের ভোট পাবে না। তারা যতই চেষ্টা করুক আহ এখানে যাওয়া ওখানে যাওয়া, এর সাথে মিশা ওর সাথে মিশানো। বাংলাদেশের যে স্ট্যাবলিশমেন্ট আছে, ডিপ স্টেট আছে, পলিটিক্যাল এবং মিলিটারি, তারা পছন্দ করে না। তারা অবশ্যই চাবে না যে একটা ইসলামিক সংগঠন এই মুহূর্তেই বাংলাদেশের ক্ষমতায় আসুক। আই ডোন্ট থিঙ্ক তারা রেডি এটা নেওয়ার জন্য।
সো আমার মনে হয় না, এবং গ্রামে গঞ্জেও গেলে এখন পর্যন্ত আমার মনে হয় না জামাতে ইসলামের ওই পরিমাণ ভোট আছে। তো ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক জিয়া হবে, এটা মোটামুটি 99% আমরা ধরে নিতে পারি। আমিও আজকে ওপেনলি বলে দিলাম। আনলেস লাস্ট মিনিট কোনো আল্লাহর তরফ থেকে মেরেকেল হয়, সেটা ভিন্ন কথা। বিএনপি কে চ্যালেঞ্জ জানানোর মতো জাতীয়ভাবে এখন কেউ নাই। তো এই জন্য আমি অবশ্যই করবো। আমি আহ তারেক রহমানকে তো আমার, তারেক রহমান তার আমার মেসেজ শুনবে না, তাও আমি একটা মেসেজ দিতে চাই বিএনপির সবাইকে আমার পক্ষ থেকে, যে ফিলোসফিক্যালি অ্যালাইনড হন। আপনারা মনে করেন যে জিয়াউর রহমান কে ছিলেন, খালেদা জিয়া কে ছিলেন, তারেক রহমানকে আমি বলতে চাই জিনিসটা, আপনার বাবা মা, আপনি আপনার বাবা মার সন্তান, এটা প্রমাণ করার দায়িত্ব। ঠিক আছে, আপনি যদি সুসংগঠিত ভাবে বাংলাদেশের ন্যাশনাল লিডার হইতে পারেন, আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আগামী 50 বছরও আপনার নাম, আপনার ক্ষমতা চলে যেতে পারে, কিন্তু আপনার নাম যাবে না। এই কারেন্ট ওয়ে অফ পলিটিক্স থেকে বাংলাদেশকে বের করার সুবর্ণ সুযোগ আপনার আছে, এবং আপনি চাইলে এটা করতে পারেন, আপনার ওই ম্যান্ডেটও পাবেন, এবং আপনি যদি সুসংগঠিত ভাবে। কিন্তু এই যে আপনি রিসেন্টলি চার্লি কার্কের ডেথের কারণে যে ট্রাম্পকে খুশি করার জন্য একটা পোস্ট লিখলেন আননেসেসারিলি, আজকে আবার দেখতেছিলাম প্যালেস্টাইনকে ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সেশনের ব্যাপারে আপনি আরেকটা কমেন্ট করতেছেন ইসরায়েলকে ক্রিটিসাইজ করে এই চেক এন্ড ব্যালেন্স করার জন্য। এগুলো করেন না, স্ট্রেট ফরওয়ার্ড আপনার মানুষ কি চায় আপনি একটু নেতা হিসেবে লিড। আপনার মানুষ, বেশিরভাগ মানুষ ডানপন্থী মানুষ, ডানপন্থের দিকে ঝুঁকতেছে, তারা সলিউশন খুঁজতেছে। এতদিন বামেরা তাদেরকে কোনো সলিউশন দিতে পারে নাই, তো তারা একটা সলিউশন খুঁজতেছে, তারা ভারতের আধিপত্য থেকে মুক্ত চাচ্ছে। আপনার বাবাও এটাই চাচ্ছে। তো ওভাবে সংগঠন করেন, সংগঠিত করেন, মিলিটারিকে সংগঠিত করেন, একসাথে নিয়ে আসেন। নিজের মা থেকে দরকার হলে পরামর্শ নেন। আপনার মা তো ওই মানুষ যে কিনা নিজের পার্টির লোকদেরকে মারছে দেশের স্বার্থে, ক্লিন হার্ট অপারেশনে, তাই না? তো আপনার মা থেকে একসাথ করেন, জামাতে ইসলামীকে একসাথ করেন, হেফাজত ইসলামীকে একসাথ করেন, বাংলাদেশের শক্তিকে কাজে লাগান, আর রিয়েল পারফরমেন্স দেখান। বাংলাদেশের শক্তি কোন কোন জায়গায় আমি আপনাদেরকে বলে দিতে পারি খুব সহজ। বাংলাদেশের শক্তি, প্রথমে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল পজিশন, সেকেন্ডলি বাংলাদেশের নদী নালা, বাংলাদেশের পানি, তৃতীয় বাংলাদেশের জনগণ। এবং জনগণের মধ্যে শক্তি কোনটা? জনগণকে কন্ট্রোল করার জন্য, বাংলাদেশের জনগণকে সুসংগঠিত ভাবে কাজ করার জন্য একমাত্র ওয়ে হইল ধর্ম। ধর্ম বাংলাদেশের মানুষকে ইউনাইট করতে পারে। আজব একটা জিনিস আপনারা বুঝেন না, সেদিন আমাদের মাহমুদুর রহমান স্যার একটা ভালো কথা বলছিলেন যে আশেপাশে সবাই, কেউ মুসলমান হয়নি আমাদের। আপনি আমাদের আশেপাশে ধরে দেখেন, ভুটান, নেপাল, মায়ানমার, কেউ হয়, ভারতের বেশিরভাগ অংশ হয়নি। তো বাংলাদেশ কেন, এই ছোট জায়গাটার মধ্যে বেশিরভাগ মানুষ কেন মুসলমান হলো? এই জিনিসটা চিন্তা করার বিষয়। ঠিক আছে, আমাদের এখানেই শাসক কেন আসলো আল্লাহর তরফ থেকে, আমরাই কেন মুসলমান হবো? তা আমাদের এখানে ধর্মীয় ভ্যালিউসটা আছে। আমাদের মানুষ অত বেশি ডিটেইল ধর্ম স্টাডি জানে না, কিন্তু আবেগপ্রবণ ধর্ম করে। ওই জিনিসটা ব্যবহার করেন। কে বলতেছে আপনারা শরিয়া বাস্তবায়ন করে দিতে? ওটার জন্য তো মানুষ রেডি না এখন। কিন্তু আপনার ওই ভ্যালিউসটা নেন, কনস্টিটিউশনে ওই ভ্যালিউস গুলা নিয়ে আসেন। ভ্যালিউজ আনতে তো কোনো অসুবিধা নেই, ওলামাদের সাথে বসেন, একটা কাউন্সিল বানান ওলামাদের, সেন্ট্রাল ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট করেন, প্রাইস স্টেবিলিটি আনেন, বাংলাদেশের পুরো সিস্টেমকে, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ছেড়ে দেন ওপেনলি, আসেন একসাথে কাজ করেন, মালয়েশিয়ার মতো ওপেনলি ছেড়ে দেন। তারপরে বাকিটা ইনশাল্লাহ পরের জেনারেশন টেক ওভার করে, পরের জেনারেশন নিজেদের মতো সুসংগঠিত করে ফেলবে, কিন্তু প্ল্যাটফর্মটা তো দিবেন আপনারা। আপনি পারেন, তারেক জি আপনি পারেন, একমাত্র আপনিই পারেন এই জিনিসটা করতে, আপনিই হবেন প্রধানমন্ত্রী, এটা মোটামুটি নিশ্চিত। কেউ এটা আল্লাহর মেরেকেল বাদে কেউ এটা বাধা দিতে পারবেন না। তো আপনারা নিজের এই পার্টি পলিটিক্স বাদ দেন, এইসব ছোটখাটো জিনিসপত্র বাদ দেন, এবং ন্যাশনাল লেভেলে একটা চিন্তা করেন, ওয়ার্ল্ড লেভেলে চিন্তা করেন। ইনশাল্লাহ বাংলাদেশকে ওয়ার্ল্ডে উঁচু পর্যায়ে তারা করানো সম্ভব যদি আপনারা চান। অথবা আমার কথা আপনারা কেউ সিরিয়াসলি নিবেন না, কেউ ওর কাছেই আমার কথা পৌঁছবে না, কিন্তু আমার টুকু আমি করে যাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন আপনার কথা শুনে বুঝলাম এই জিনিসটা, এখানে একটা ছোট্ট পয়েন্ট, আপনি এই কথাটা কেন বলছেন
ছোট করে উত্তর দেন, এটা নিয়ে আমি চাই একটা ডিটেলস ভিডিও হোক। এই জন্য এটা একটা হিন্স যেন মানুষের মধ্যে যায়। বাংলাদেশে কেন শরিয়া বাস্তবায়ন হবে না? আপনি বাংলাদেশে কেন শরিয়া বাস্তবায়ন হবে না এটা জিজ্ঞেস করলেন? হুম। আচ্ছা, 92% বাংলাদেশে মুসলিম শরিয়া দেশ। বাস্তবায়ন হবে না এটা আমি বলি না, আমি বলছি বাংলাদেশে এই মুহূর্তে শরিয়া বাস্তবায়ন করা সম্ভব। কারণ এটাই। বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস দেখবেন যে, দেখেন শরিয়া এই বিষয়টা খুব মানে এটা কমপ্লিকেট করে মানুষ অনেক। আমি খুব সিম্পলি বলে দিতে চাই, শরিয়া সিস্টেমটা হইলো যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কি কোনো সিস্টেম পাঠাইছেন নাকি না? অবশ্যই পাঠাইছে। আল্লাহ তাআলা দুনিয়া যদি সৃষ্টি করে থাকে, দুনিয়াতে পাঠানোর পরে সিস্টেম সৃষ্টি করছে। তো আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে যে শরিয়া ওই সিস্টেমটার নাম। তো এটা কমপ্লিকেট করার কিছু নেই, মানুষ ভয় পায় শরিয়াকে কি নাকি এটা কি নেই, এটা এটা একটা ইনস্টিটিউশনাল সিস্টেম, যেমন সোশ্যালিজম একটা সিস্টেম, ক্যাপিটালিজম একটা সিস্টেম, ইসলামও একটা পলিটিক্যাল সিস্টেম, একটা অর্থনৈতিক সিস্টেম, দ্যাটস ইট। ইসলাম কিন্তু অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল সিস্টেম যেটার মধ্যে ধর্মীয় অনুভূতি আছে। ইসলাম একটা ধর্ম যেখানে পলিটিক্যাল সিস্টেম আছে সেটা কিন্তু না। মনে রেখে, ইসলাম ইজ a solution to all the social and political and economic problems of the world. Religion is a personal thing that Islam is there because Islam is a complete code of life. ইচ্ছা করে ইংলিশে বললাম, যারা বুঝে নিয়ে বুঝে নিবে। ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। এটা পরিপূর্ণভাবে আপনাকে একটা সুন্দর জীবন যাপনের জন্য তৈরি করে থাকে। তো এর মানে এইটা না যে এটার মধ্যে খালি ধর্ম আছে কিংবা খালি রাজনীতি আছে কিংবা খালি সমাজ, কিন্তু এর মেইন কারণ, এটার মেইন স্ট্যাবলিশড অথরিটি হলো পলিটিক্স। ঠিক আছে, ইসলাম এবং কোরআন বাস্তবায়ন করার জন্য আপনার যে পরিমাণ ম্যাচিওরিটি লাগবে, ওই পরিমাণ ম্যাচিওরিটি আমাদের জনগণের মধ্যে নাই। হবে, হবে। ওইটার জন্যই তো আমি প্ল্যাটফর্ম রেডি করতে বললাম। ওইটার জন্যই আমি এত কথা বললাম যে ওইটার জন্য আপনারা প্ল্যাটফর্ম এখন রেডি করুন। এনে ভয় পাওয়ার কিছু নেই, শরীয়তে কারো হাত যাবে না, কারো মাথা যাবে না, কারো 100 টাকা কারো যে কি বলে চাবুক দিয়ে কেউ বাড়ি যাবে না, ওগুলো কিছুই হবে না। এনে ভয় পাওয়ার কিছু নেই। এটা সিম্পল, এটা একটা পলিটিক্যাল সোশ্যাল ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে বিশ্ব একটা সলিউশন নিয়ে নিয়ে আসছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা ওটাকে ধর্মীয় বিশ্বাসে অন্তর্ভুক্ত করি। এর মানে এটা না যে কি বলে আপনারও করতে হবে, আমরা করি, কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো ওইটা করে, এটা মানতে হবে। তো আমি তো মানি যে এটা পৃথিবীর সবচেয়ে বড় সলিউশন, এবং আমি মানি যে এটার পারফরমেন্স দেখানোর যোগ্যতা এটা দেখাইছে। That's it. এবং এটা দেখাবে, এটা না দেখানোর কিছু না। ইটস আ পলিটিক্যাল সোশ্যাল ফ্রেমওয়ার্ক, এটা ইকোনমিক একটা ফ্রেম। এখানে ভয়ভীত তো কিছু নেই। এটা সিম্পল একটা ফ্রেমওয়ার্ক যেটা যেটা জালেমদের বিরুদ্ধে লড়াই করে এবং মজলুমদের জন্য একটা সুন্দর সুশাসন ব্যবস্থা তৈরি করে, গভর্নেন্স সিস্টেম তৈরি করে, দ্যাটস ইট। ধর্মীয় বিষয়টা তো ব্যক্তিগত, ওইটা তো আপনি যে কোনো সিস্টেমই করতে পারেন, তাহলে ইসলামের দরকারই বা কিছু? নামাজ পড়ার জন্য তো ইসলাম আসে, তাই না? আমাদের এখন শেষ প্রশ্নে যাই। সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা, আপনি বাংলাদেশকে মানে আপনার স্বপ্নে কিভাবে দেখেন, যেটা ফিউচারে আসবে? আমি স্বপ্ন অনেক বড় দেখি। আমি দেখতে চাই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই অঞ্চল, যে অঞ্চলটা সাবকন্টিনেন্টাল অঞ্চল, এরা একদিন বিশ্ব শাসন করবে ইনশাল্লাহ, এবং আল্লাহর নামে করবে, এবং আল্লাহ সিস্টেমে করবে, ইউনাইটেড থেকে করবে, এবং বাংলাদেশ ওটাতে লিড রোল প্লে করবে। এটা আমার স্বপ্ন, এবং এখানে আমি মনে করি এটা পার্টিকুলারলি সম্ভব। বাংলাদেশকে বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি বাংলাদেশ বলতেছি তো, আমি বাংলাদেশ ওটা লিডিং রোল প্লে করবে এটাই বলতেছি, যে বাংলাদেশ ওটা ফার্স্ট রোল প্লে করবে, তারপরে বাকিরা অন বোর্ড হবে। এটার জন্য আমার একটা ডিটেইল প্ল্যান আছে যেটা আমি কোনোদিন বলবো না কাউকে। কেন বলবো না? কারণ হইলো, পাবলিকলি কোনোদিন কাউকে বলবো না, প্রাইভেটলি অনেকে জানতে পারে। পাবলিকলি কোনোদিন বলবো না, এটা নিয়ে আমি কবরে চলে যাবো ইনশাল্লাহ। আমার ছেলে মেয়ে থেকে যাবে, ছেলে মেয়ে এবং আমার আমার যদি আল্লাহ তাআলা কোনদিন ছেলে মেয়ে দেয় আমার, পরের জেনারেশন দেয়, নিশ্চয়ই কারো না কারো কাছে এই কথা পৌঁছে যাবে। এটা আমি কোথাও না কোথাও লিখে যাব বা কাউকে না কাউকে সিক্রেটলি বলে যাব। কারণ আমি বিশ্বাস করি
কেউ না কেউ ইনশাল্লাহ এখানে শাসন করতে আসবে, যার ওই মানসিকতা থাকে। সোজা কথা, বেশিরভাগ মানুষ পারফরমেন্স দেখে, বেশিরভাগ মানুষকে পারফরমেন্স দেখাবে। গুটি কয়েক মানুষ ফিলসফি দেখে, ওই গুটি কয়েক মানুষকে নিয়ে উঁচু পর্যায়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ওই ক্যাপাসিটি আছে। আল্লাহ তালা আমাদেরকে জিওগ্রাফিক্যালি অনেক স্ট্রং পজিশনে রাখছে। এখন ওই জিনিসটা ব্যারিয়ার থেকে বের হওয়া, এবং পৃথিবীকে এই জালেম আহ, ব্যবস্থা থেকে বের করা, এই ইম্পেরিয়ালিজম থেকে বের করা, এই ওয়েস্টার্ন শাসন আমল, ওয়েস্টার্ন এবং আমেরিকান যে একটা শাসন ব্যবস্থা, এটা থেকে বের করে একটা সুসংগঠিত আল্লাহর নিয়মে চলা সিস্টেমে ফেরত আনা। ঠিক আছে, যেখানে কিনা সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব জাতের মানুষ একই ছাতের নিচে সুন্দরভাবে, সুন্দর শাসন আমল ব্যবস্থায় কনফিডেন্টলি থাকতে পারবে, যেটা কিনা কারেন্ট ব্যবস্থায় কোনোদিনই সম্ভব না, যেটা ভিক্টোরিয়ান সিস্টেম। এই ভিক্টোরিয়ান সিস্টেম থেকে বের হয়ে ইনশাল্লাহ গড সিস্টেম ফেরত আনতে হবে। আমাদের এই যে গডলেস সিস্টেম চলতেছে, এটা থেকে বের হয়ে আমরা একটা গড সিস্টেম নিয়ে আসতে পারবো, এবং বাংলাদেশ ওইটাতে একটা লিডিং রোল প্লে করবে। এবং এটাই আমার বাংলাদেশকে নিয়ে স্বপ্ন, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মতাদর্শ আমাদের সামনে প্রকাশ করার জন্য। আমরা এটা আজকে এখানেই শেষ করছি, এবং আহ্বান থাকবে আপনারা এটা নিয়ে ভাববেন। বিশেষ করে আল্লাহকে কেন্দ্র করে যে সিস্টেম, সেটাকে অনেক ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি মনে করি শেখ হাসিনা এটার মধ্যে লিড রোল প্লে করছে, এটা এটা সবাই জানে এখন। এই জন্যই সবাই রাইট উইং এর দিকে যাচ্ছে, এবং বিএনপির মধ্যেও মানুষরা রাইট উইং এ যাবে। মানে সাধারণ জনগণ তারা চায় যে একটা স্বাভাবিক জীবন লিড করতে, স্বাভাবিকভাবে থাকতে, স্বাভাবিকভাবে পরিবার নিয়ে থাকতে। তাদেরকে সেটার ব্যবস্থা করে দেন, এবং তাদের দৈনন্দিন জীবনের ধর্মকে যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে অবহেলার দৃষ্টিতে না দেখে সেটাকে গ্রহণ করা শেখেন, মনটা বড় করেন, এবং সে অনুযায়ী চলেন। এটা আমার বিএনপি ভাইদের জন্য আহ্বান। অবশ্যই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।